এখানে আমার মির্জা ফখরুল ভাই আমার শ্রদ্ধাভাজন জাতীয় নেতা, অনেক দলের নেতারা আছেন। কারোর কোনো কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি, বিকৃত না করি। সঙ্গে দেখা হলে আর একটা রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমি যদি হেসে কথা বলতে না পারি, তিনি আমার ব্যাপারে এমন একটা কথা বলবেন যে তাকে দেখলে আমার মনে কষ্ট হবে, কেন আমি সে কথা বলতে যাব? আমার কথা অবশ্যই গার্ডেন ল্যাঙ্গুয়েজে হওয়া দরকার, বিনয়ের সাথে হওয়া দরকার, ভদ্রতার সাথে হওয়া দরকার। যে কয়েকটা দিন আছে, নির্বাচন যখনই হোক, সে 8 মাস 9 মাস 10 মাস কখন হবে, আমরা গভর্নমেন্টের করে দেওয়া টাইম লাইনের উপরে আস্থা রেখেছি। আমরা শর্ত দিয়েছি, প্রোভাইডেড। আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন, তারও আবার অপব্যাখ্যা হয়েছে, বলে আমরা ইলেকশন চাই কিন্তু আমরা যেন তেন ইলেকশন চাই না। এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না। আরে বাবা, হোয়াট ডু ইউ মিন বাই যেন তেন? উনি যেন তেন বলতে বুঝিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল, ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল, ব্যালট কাটা হয়েছিল, সন্ত্রাস করা হয়েছিল, এই জাতীয় ইলেকশনকে উনি বলেছেন যেন তেন ইলেকশন আমি চাই না। তার অর্থ এই না যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন পেছাতে বলেছি, নট দ্যাট। এইটা তো গণমাধ্যমেই মধ্যেই এইসব টুকটাক কথাবার্তা ছড়িয়ে যায়। আমি আজকে বিনয়ের সাথে জাতির কাছে বলবো, আসুন, শুধু আমাদের নয়, অন্য কোনো দলেরও, এখানে আমার মির্জা ফখরুল ভাই আমার শ্রদ্ধাভাজন জাতীয় নেতা, অনেক দলের নেতারা আছেন। কারোর কোনো কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি, বিকৃত না করি। সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। অর্থ পাচার, লুটপাট, দুর্নীতিবাজদের সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি। ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কমন ইস্যু, শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে, অনৈক্য থাকবে, যার যার হয়ে যাব। আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কাজের সময় আসলে দেখা যাবে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব। এটা তো আমাদের আত্মপর্যালোচনার সময় এসেছে এখন। ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি। এজন্য আমি মনে করি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশের সব দলের রাজনৈতিক মতাদর্শের মানুষ, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম, তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি, বরং আমি মনে করি এটাই তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা অতিক্রম করছি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে দল মত তো ভিন্ন থাকবেই। 20টা দল হলে 20টা আদর্শ থাকে, 20টা মত থাকে, 20টা চিন্তা থাকে। তার অর্থ এই যে একটা দল হয়ে যেতে হবে, নট দ্যাট। কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা ভুলে যাই। যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জুলাই অভ্যুত্থানে সেই রক্তাক্ত স্মৃতিগুলো, কি করে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার থেকে শিশু মরছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছে, পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে, আবু সাইদ মুগ্ধদের বুক চেটিয়ে আত্মাহুতির দৃশ্যগুলো যখন দেখি, তখন আমরা আবার যেন একটু রিয়েলাইজেশন করি আমরা কি করছি। আমি মনে করি জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম, তাদের এই 1 বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত। এটা যেন আমাদের আত্মসমালোচনা, আত্মপর্যালোচনার কারণ হয়। তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের কমন ইস্যুতে কিন্তু একমত হওয়া দরকার। দল আমাদের ভিন্ন থাকুক, এই জন্য গণতন্ত্রের এটা একটা সৌন্দর্য যে ভিন্ন দল, ভিন্ন মত থাকবে, দলের মধ্যে আদর্শের বিতর্ক থাকবে, জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে, তার ইলেকশনের ম্যানিফেস্টো বলবে, তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে রাষ্ট্র কিভাবে সাজাবেন তারা জাতির কাছে সেটা তুলে ধরুন। এই বিতর্কের তো সুযোগ আছে। এক দল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারেন, বিতর্ক করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু প্রতিহিংসা, আক্রোশ, অসত্য তথ্য দিয়ে, মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি, এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না। আমি মনে করি আমরা সব রাজনৈতিক দলের ব্যাপারে কম বেশি আমরা ঠিক গার্ডেড ল্যাঙ্গুয়েজে, একটা গ্রামারের মধ্যে কিন্তু আমরা অনেকে থাকতে পারছি না। সবাই যদি আবার একটু রিয়েলাইজ করতে পারি, সাংবাদিক ইউনিয়নের আয়োজন যদি আমাদের মধ্যে নতুন কোনো চেতনার উদয় করতে পারে, তাহলে আমাদের এত শহীদের, এত রক্তদান, এত ত্যাগ, এত কান্না, আজকে যে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বর্ষিয়ান সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ, আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান, রুহুল আমিন গাজী, একের পর এক যারা
কষ্ট পেয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, গুলির মুখে বুক পেতে দিয়েছেন, তাদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করতে হবে। এখানে রাজনৈতিক দল মত আমি ব্যক্তি বড় নয়, মানুষের চাওয়াটা বড়। এটা খুব বিরাট একটা উদার মানসিকতার প্রয়োজন। পেদায়ে পাশার চামড়া লাল করে দিবে এবার। যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো, সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে। ভাই, পাগল বানায় ফেলবে। বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন। সাংবাদিকদের তো চিনেন না, এরা গত 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারেন। খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, 15 বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই। এটা কেন করা হয়েছিল? এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে। এই জন্য ভারত এই কাজগুলো করেছে। এই যে 10 মাস 11 মাস হলো, একটা মানুষ গুম হয় নাই, মানুষ কথা বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, কোন সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই। অথচ আমাদের এই গত 10 মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে, মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার, শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল। এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশে এই অবস্থা তৈরি করছে। এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন, তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে, এই মুজিব, হামিদ, ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল 15 বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল, তাদের গুম করেছিল, জেলে পাঠিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, তাদের সবার বিচার করা যেত। আপনারা সেখানে যান নাই। আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে। আনিস আলমগীরের মতো দালাল, সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে, বাংলাদেশে সে জীবিত আছে। এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে। আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায়, আমি আরটিভির কথা যদি বলি, এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল। সেখানে জিয়াউর রহমানকে একদম পাকিস্তানের এজেন্ট, প্রচন্ড দেশদ্রোহী, দেশবিরোধী, লোভী একজন অফিসার হিসেবে সেখানে দাঁড় করানো হয়েছে। সেটা কে দাঁড় করিয়েছে? আরটিভির সিইও আশিকুর রহমান। তো এই ব্যক্তি আপনার তার বিরুদ্ধে নিউজ করেছি। তার অফিসে বেলায়েত নামে একজন আছে, আরো কয়েকজন আছে, সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে। আতিকা রহমান, আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে। করার পরে সেখানে একেএম ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে, বিএনপির বাটপার। এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো, বিএনপি বসিয়েছে তাকে সেখানে। বসানোর পরে সে আরটিভির 5% শেয়ার নিল, নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা টয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে। সে আরটিভি চালায়, আমেরিকায় বসে বসে আরটিভি চালায়। আরে ভাই, আমি দেশের কোনো দায়িত্ব নিলে আমি দেশে যাব? আমি তো দেশের দায়িত্ব নেই। সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে আরটিভি চালাচ্ছে। একইভাবে বসুন্ধরার দায়িত্ব নিয়েছে কাদের গনি, তার কাছ থেকে বহুদিন ধরে বলছে এই অফিস এদেরকে আপনি সরান। আমরা সরাসরি এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছি, কাউকে সরানো হয়নি। নাজরিন মুন্নি এখন পর্যন্ত টকশো করে। ডিবিসির আরেকটা আছে, ওই যে যেটা কিনা মজুমদার, জুয়েল, ইকবাল সুবানদের খাট গরম করে মহিলাটা, সুন্দরী আপা, ডিবিসির কি ওই টকশোটা করে, একটারও সরানো হয় নাই। 71 টেলিভিশনের মঈন মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে, তারা এখনো পর্যন্ত ওই যে মোজাম্মেল বাবু, শাকিলা, কি ফারজানা রূপা, শাকিল আহমেদ, এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে। কোন জায়গা থেকে তাদের সরানো, ইভেন ভাই শুধু এই 2 জায়গা না, এর বাইরেও বহু জায়গা আছে, কোন জায়গায় কোনো ধরনের হাত দেওয়া হয় নাই। আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। তাদের কাছে মনে হয়েছে যে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয় বলছি। ভাই, পাগল বানায় ফেলবে। বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন। সাংবাদিকদের তো চিনেন না, এরা গত 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম, অল্প অল্প কিছু, আমরা তো জানি যে এটা 10%, 5% হবে। 95% এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে। যদি আপনি জুলাইয়ের ঘটনাও বলেন, সবাই তো ছিল, কেউ কিছু বলেছে নাকি? পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। কোন গণমাধ্যম থেকে কোনো নিউজ পেয়েছেন? আজ পর্যন্ত পান নাই। ওখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা, সেগুলো কোথায়? নাই। আপনি আসার পরে চাপ দিয়েছেন, আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন, বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন, আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর।
ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায়। 80% মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে। আমাদের ফেসবুক পোস্ট, এই যে কয়দিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাশ আছে, এ মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে। সেই মেজর নুরুল হক আমার পোস্ট 5 তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দিয়া সরায় দেয়। এটা সেই বাংলাদেশ। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে কিছু চাই নেই তো, দেশ ভালো চলুক সেটা চেয়েছি, আপনারা সেটা চান নাই। টাকা পয়সা পেয়েছেন, নগদ ক্যাশ পেয়েছেন, ভুলে গিয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন। সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত। প্রতিটা জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে, একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে। এখন তাদের কাছে আপনি যাবেন, তারা বলবে যে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা? বলবে না। ডিজিএফআই শিখিয়ে দিয়েছে, শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো কত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন। একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে। এই ঘটনা এমন একদিন এসছে যার 2 দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই, সব আলোচনা এখানে। এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন, সব উত্তর পেয়ে যাবেন। আমরা সেই 5 তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছে, একই কথা বলছি এখনো, যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে, গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে। এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম। এখন বিএনপির পক্ষে একটু বলি। ভাই, বাংলাদেশের মানুষ, আপনাদেরকে বুঝতে হবে 2001 থেকে 2005 সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য 21শে আগস্ট, তারপরে আরো অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা, 500 জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা, শায়েক আব্দুর রহমান বাংলার ভাই এদেরকে দিয়ে জঙ্গি হামলা, এই ঘটনাগুলো ঘটিয়ে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে, এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। তুলে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে 15 বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই। এটা কেন করা হয়েছিল? এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে, এই জন্য ভারত এই কাজগুলো করেছে। একটু মিলিয়ে দেখেন, এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইব তৈরি করে, আগেই বলেছে ভাই আমারে মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো। আপনি সারাদিন বিএনপির যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা 12 মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন, আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যেতে পারবো। আল্লাহর রহমতে ওইটুকু গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আমি ওইটার জন্য বলছি না যে বিএনপি চাঁদাবাজি, আগেই বলে নিয়েছি বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে, সারা দেশে চাঁদাবাজি করছে। কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম, আমি বোধহয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি, সারা জীবন বলবো, চাঁদাবাজি করে নাই। ছাত্রদের নাম দিয়ে যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে। সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, হচ্ছে এগুলি সব ঠিক আছে। কিন্তু গত এই যে 10 মাস 11 মাস হলো একটা মানুষ গুম হয় নাই, মানুষ কথা বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, কোন সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয়নি। যারা কিনা শেখ হাসিনার মানে একদম 5 আটা গোলামি করেছে, ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। অনেকে এখনো বিচারের আওতায় আসে নাই, কিন্তু 99% সাংবাদিক এখনো বাংলাদেশে আছে, কাজ করছে, তাদেরকেও কিছু বলে নাই। অথচ আমাদের এই গত 10 মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে, মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার, শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল। এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশে এই অবস্থা তৈরি করছে। আওয়ামী লীগ নেই, বিএনপিকে আপনি এরকম করবেন, দেশ চালাবে কে? জরুরি শাসন দরকার। দ্যাটস হোয়াট ওয়াকার ওয়ান্টস। এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে, তাহলে এইভাবে হবে। আর যদি না চান, মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান, নিজের চাঁদাবাজদেরকে সাহায্য করেন, চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপির দল তৈরি করেন, আরেকটা আলাদা দল তৈরি করেন, এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে। নাহলে পরিস্থিতি সামাল দিতে পারবে না। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে। মানুষ এখন অনেক সচেতন, আপনার এগুলো মানুষ দেখছে। ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন? কারণ আপনার এখানে চাঁদাবাজি হয়, এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে, না হলে তো পারতো না। এগুলো ঠিক করতে হবে। আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা, তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে, তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন,
বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে। সেই জায়গাগুলোর কারণেও আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত 15 বছরের নির্যাতিত একটা দল। সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করারও কোনো কারণ নাই। অতএব আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাওভাবে আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশকে কিভাবে গড়া যায়, সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা। বিএনপিকে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে, সালাউদ্দিন সহ যেসব লোকজন, সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্যনাথ সে মনে হয় কথা বলছে, দিলীপ কুমার বোধহয় কথা বলছে, সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয়। তো এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে, দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে। যেসব ছাগলের 3 নাম্বার বাচ্চারা আমরা কথা বললে, বিএনপিকে নিয়ে সমালোচনা করলে, তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, ঝাড়ু মিছিল, জুতা মিছিল বের করে। ওটা ছাগলের বাচ্চা। তোর বাপেরা তো, তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই। গত 15 বছর ভালোই ছিল, তারা দেশে ছিল, 2-3 দিন জেলখানায় গিয়েও, আবার সোনারগাঁ হোটেলে গিয়েও থেকেছে। জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁ হোটেলে ছিল রাতে, এরকম নেতাও চিনি তোদের। তোদের এই বাপ ফখরুল বাপ 5 স্টার হোটেলে ছিল। তোদের এরকম অনেক বাপ আছে, তোদের গয়েশ্বর বাপ ঢুকার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে পিজি হাসপাতালে গিয়া ভিআইপি ক্যাবিনে ঢুকে। এগুলো আমরা জানি। এইসব ঘটনা আমাদের শোনাইতে এসো না। সমস্যা হবে তোমাদের। পেদায় পাশার চামড়া লাল করে দিবে এবার। যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো, সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমরা গত 5 বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছি, ওই যুদ্ধে নামতে পারবো না। অনেক হয়েছে ভাই, নিজের পরিবারের অনেক ক্ষতি করেছি, আর না, ওই জায়গায় আর যাবো না। আপনারা বাংলাদেশের মানুষ, আমার গত 5 তারিখের পর থেকে 3 মাস যদি বাদ দিই, গত 6 মাসের কথা যদি বলি, ভাই প্রকাশ্যে স্বীকার করছি, আমি সবসময় প্রকাশ্যে বলে আজকেও বলছি, আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন। এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোধায় না, কিন্তু আমার এই কার্যক্রম থেকে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন। অনেক মানুষ প্রতিদিন, এমন কোন দিন নাই যে ডজন খানেক অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না। চালাই না। কেন চালাই না জানেন? কারণ চালাই আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাবো না। আমার সমস্ত ইন্ডিয়া নিয়ে বিএনপিকে এখন পর্যন্ত অ্যাজ এ হোল দল হিসাবে আমি দেখি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবেও না কোনোদিন।